আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিশ্বের বৃহৎ মুসলিম দেশে দেখা যায়নি ঈদের চাঁদ। পবিত্র শাওয়াল ও পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের মুসলিম বৃহত্তম দেশে। এবছর আশা করা যাচ্ছে ৩০টি রোজায় পূর্ণ হবে। সুতরাং বাংলাদেশেও ৩০টি রোজা হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে পোশাক কারখানায় বকেয়া ৩ কোটি টাকা দিচ্ছে মালিকপক্ষ, দাবি আদায় অনার শ্রমিকেরা। টিএনজেড অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বকেয়া ১৭ কোটি টাকার মধ্যে ৩ কোটি টাকা দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। শনিবার ১৯ মার্চ বিকেলে শ্রম ভবনে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান। জানাবো, চুরি ৭ লক্ষ টাকায় স্ত্রীকে তালাকের আয়োজন। এরপর যা ঘটল, দোকান থেকে টাকা চুরি করে সেই টাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দিতে গিয়ে ধরা পড়ল এক চোর। এ বিষয়ে হাস্যকর একটি ঘটনা ঘটেছে, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিম গ্রেপ্তার। ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৯ মার্চ বেলা ১২টার কিছু আগে কৃষ্ণকাঠি অনিমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৬০০ জনে। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৬০০ জনে। শনিবার মিয়ানমারের সামরিক জান্তা জানায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪৪ জনে পৌঁছে গেছে। আহতের সংখ্যা বেড়ে ৩৪০৮ জন হয়েছে এবং ১৩৯ জন এখনও নিখোঁজ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিশ্বের বৃহৎ মুসলিম দেশে দেখা যায়নি ঈদের চাঁদ। শাওয়াল এবং পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে কোথাও চাঁদ দেখা না যায়। আগামী সোমবার ৩১ মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজায় পূর্ণ করবেন। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে তথ্য নিশ্চিত করেছে। তারা বলছেন, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এর সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয় ইস্পাতের চাঁদ দেখার কমিটির বৈঠকের পরেই ঘোষণা দেয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সেই হিসেবে কালও রোজা থাকবে। এদিকে বাংলাদেশে কাল রোববার ৩০ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। যদি চাঁদ দেখা যায় তাহলে বাংলাদেশে ঈদের বিষয়ে ঘোষণা আসবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সৌদিতে ঈদ কবে হবে বিষয়টি এখনও জানা যায়নি। শনিবার ২৯ মার্চ দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ৯টায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে এমনটাই জানা গেছে। ইনসাইড দ্য হারমাইন পোস্ট বলছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসে চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় মক্কা সময় সন্ধ্যা ৬টায়, যার অর্থ সৌদিতে
চাঁদ উঠেছে কিনা সেটি জানা যাবে বাংলাদেশ সময় রাত ৯টার পরে। চাঁদ উঠেছে কিনা তা নিশ্চিত হতে জনসাধারণকেও এটি অনুসন্ধানের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেখানে ধারণা করা হচ্ছে এবার রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে, যার অর্থ মধ্যপ্রাচ্যে সৌদি এবং ইসলামিক বিশ্বের ৩১ মার্চ ঈদ উল ফিতর পালিত হবে। সেই হিসেবে বাংলাদেশেও তার মানে আগামীকাল ঈদ হচ্ছে না, একদিন পর অর্থাৎ ৩০টি রোজায় এবছর পূর্ণ হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে সর্বশেষ রাতে কোথাও চাঁদ দেখাও যেতে পারে, সেটি এখনও স্পষ্ট নয়। দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের চীন সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে বিকাল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে ঐতিহাসিক ৪ দিনের সরকারি সফরে সমাপ্তিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় জানিয়েছেন। এরপর তিনি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে দেশের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু কোন ফ্লাইটের এয়ারলাইন্সে উঠেছেন বিষয়টি এখনও জানা যায়নি। উল্লেখ্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে গত ২৬শে মার্চ বাংলাদেশে এসেছিল চীনের একটি বিশেষ বিমান। সেই বিমানে চড়েই তিনি চীনে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে চীনের কর্মকর্তা এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং সহ দেশটির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় তিনি ৯টি বিষয় স্মারকে স্বাক্ষর করেছেন এবং বাংলাদেশকে চীন $২.১ বিলিয়ন ঋণ এবং আর্থিক সহায়তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। পোশাক কারখানার বকেয়া ৩ কোটি টাকা দিচ্ছে মালিকপক্ষ, দাবি আদায় অনড় শ্রমিকেরা। টিএনজেড অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বকেয়া ১৭ কোটি টাকার মধ্যে মাত্র ৩ কোটি টাকা দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। শনিবার ২৯শে মার্চ বিকেলে শ্রম ভবনে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। তিনি জানান, এতদিন এই গার্মেন্টসের মালিক না আসবে ততদিন প্রতিষ্ঠানে ৩ কর্মকর্তা শ্রম মন্ত্রণালয়ের হেফাজতে থাকবে। এই মুহূর্তে টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের কিছু মেশিনারিজ বিক্রি করে শ্রমিকদের ৩ কোটি টাকা দেওয়া হবে। ঈদের পরে আবারও বৈঠকে বসবে, সমস্যা সমাধান করা হবে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শ্রমিকরা। ঈদের আগেই সম্পূর্ণ বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছে তারা। পরবর্তী বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান সচিব বের হতে চাইলে তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় আরও এক দফায় শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন তারা। এই অবস্থায় শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, গত ২৩শে মার্চ থেকে বকেয়া বেতন বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে টিএনজেড গ্রুপের ৩টি কারখানার শ্রমিকরা। সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করা হলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। দীর্ঘদিন তারা আন্দোলন করে আসছেন তাদের বেতন ভাতা পরিশোধ করার জন্য, কিন্তু টিএনজেড গ্রুপের মালিকপক্ষ বিষয়টি এখনও সেভাবে কেয়ার করছে না। তিনি এখনও কারখানায় ফিরে আসেননি। চুরির ৭ লক্ষ টাকায় স্ত্রীকে তালাকের আয়োজন, এরপর যা ঘটল। উপজেলার মংলাবাজারে কাপড় ও বিকাশ ব্যবসায়ী আব্দুল রাজ্জাক ২ সপ্তাহ আগে দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে গেলে তার দোকানে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। চোরের দল তার দোকান থেকে ৭ লক্ষ টাকা চুরি করে। এই ঘটনায় হাকিমপুর হিলি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার কয়েকদিন পর এই এলাকার যুবক জহুরুল ও তার ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর শুরু করে। তার সঙ্গে আর সংসার করবে না বলে শ্বশুরবাড়ির লোকদের চাপ দিতে থাকে। সে পেশা একজন দিনমজুর। মোহরানার ২.৫ লক্ষ টাকা নগদে পরিশোধ করবে বলে বারবার তাগাদা দেয়। এরপর শুক্রবার বিকেলে স্থানীয়রা শ্বশুরবাড়ির লোকজন বসে তালাকের সিদ্ধান্ত হয়। বাবার বাড়ি থেকে দেয়া কাপড় এবং আসবাবপত্র গোছাতে শুরু করে তার স্ত্রী মিনারা বেগম। এ সময় ঘরের এক কোনায় লুকিয়ে রাখা অনেকগুলো টাকা দেখতে পান। বিষয়টি উপস্থিত লোকজনকে জানালে শুরু হয় জল্পনা কল্পনা। এরপর তাকে উত্তম মাধ্যম দিয়ে চুরির বিষয়টি স্বীকার করা হয়।
প্রতিবেশী তাসির উদ্দিন বাপ্পি জানান, ওই চুরি সংগঠিত হওয়ার পর জহুরুলের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সে দিনমজুর, তার নিজস্ব কোনো জায়গা জমি নেই। কয়েকদিন থেকে শুনছি সে অন্তঃসত্ত্বাকে নগদ মোহরানা পরিশোধ করে তালাক দিবে। এটা শোনার পর তিনি সন্দেহ করছিলেন কয়েকদিন আগে বাজারে দোকান থেকে চুরি বিষয়ে তার হাত থাকতে পারে। উপজেলার মংলাবাজারে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, তার দোকানের কিছুটা অদূরে চোর জহুরুলের বাড়ি। তার বাড়িতে গিয়ে দেখি কয়েকজন তাকে বেঁধে রেখেছে। সে আমার দোকান থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে। হাকিমপুর থানার ওসি সুজন মিয়া জানান, এই ঘটনায় জহুরুল সহ মোট 3 জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। জহুরুলের কাছ থেকে নগদ 1,26,000 টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বাদী হয়ে শনিবার একটি চুরি মামলা দায়ের করলে আটককৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।